রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ বিকেল ৩:৩০টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠন যুব দলের সমাবেশ। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য দেন। তিনি জানান, মন্ত্রিসভার সদস্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। এদিকে শুক্রবারের পর রাজধানীতে আরও একটি সমাবেশ করছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল। নয়াপল্টনের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে উপস্থিত থাকবেন। নির্বাচনের আগে ২৮শে অক্টোবর বিএনপি একটি শিক্ষা পেয়েছে। এবার আন্দোলনের নামে নৈরাজ্য করলে তাদের ডাবল শিক্ষা দেয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দলের যৌথ সভায় তিনি বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগ। এতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচি প্রণয়ন করবেন। যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাস জনগণ দেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতেই বিএনপি রাজনৈতিক কর্মসূচি দেয় বলে অভিযোগ করেন তিনি। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস। আওয়ামী লীগ রাজনীতির মাঠে সুযোগ দেয় প্রতিপক্ষকে, তবে সহিংসতা করলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হয়েছে। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব। সরকারকে ভারত টিকিয়ে রাখছে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের দয়ায় নয়, নিজেদের শক্তিতে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। আমাদের শক্তিতে, সামর্থ্যের উপর ভর করে আছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেশী ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদেশে গণতন্ত্র ফেরা না ফেরা ভারতের উপর নির্ভর করে বলেও মনে করেন তিনি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনের সমাবেশে অন্য নেতারা দাবি করেন, তাদের কর্মীরা ক্লান্ত নন, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশ। সরকারের পদত্যাগের দাবিতে গত বছরের ২৮শে অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। তবে সহিংসতার কারণে সেটি পণ্ড হয়। এরপর দীর্ঘ সময় মাঠে নিষ্ক্রিয় থাকে দলটি। শুক্রবার বিকেলে আবারও নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। খালেদা জিয়ার সুচিকিৎসা, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি। সমাবেশে নেতারা বলেন, আন্দোলনে ক্লান্ত নন কর্মীরা, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর দমনপীড়নে হতাশ তারা। এই সরকার ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, দেশে গণতন্ত্র ফিরবে কিনা তা নির্ভর করে ভারতের উপর। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই, কারো নাই। আর প্রতিবেশীদের জ্বালানি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবে না। সমাবেশের পর মিছিল করে বিএনপি। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে শেষ হয় মিছিল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বামপন্থী নেতা কমরেড হায়দার আকবর খান রণ আর নেই। মার্ক্সবাদী এই তাত্ত্বিক লেখক গত রাত ২টায় রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।
প্রবীণ এই রাজনীতিক সারা জীবন মেহনতি মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন। ছাত্র জীবনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন রণ। মুক্তিযুদ্ধের পর ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও 2010 সালে মতভিন্নতার কারণে দলটি ছেড়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 2012 সালে দলের প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। রণর জন্ম 1942 সালের 31 আগস্ট কলকাতায়। পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। কমরেড রণকে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। তিনি মরণোত্তর চক্ষুদান করে গেছেন। শুধু আমার বাবা ছিলেন না, আমার বাবা ছিলেন আমার কমরেড, আমাদের সবার কমরেড। উনি সারা জীবন সমাজতন্ত্রে বিশ্বাস করেছেন, সমাজতন্ত্রের রাজনীতি করেছেন। আমরাও সেই স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি। দীর্ঘদিন ধরেই অসুস্থ। আপনারা জানেন যে উনি অক্সিজেন নিয়েই চলতেন, সিওপিডির রোগী ছিলেন, কিন্তু এরকম ওনার ব্রেন খুবই কাজ করতো এবং উনি অন্য সবভাবেই সচল ছিলেন। কারিগরি বোর্ডে 5,000 জাল সনদ চিহ্নিত করা হচ্ছে। এসব সনদ যারা নিয়েছেন তাদেরগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। চলতি মাসের মাঝামাঝিতে কারিগরি বোর্ডে আসছে ব্যাপক রদবদল, এমনই আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান 5,000 মানুষকে দিয়েছেন জাল সনদ। বোর্ডের আসল সার্টিফিকেট এবং মার্কশিটের খালি কপি চুরি করে এসব তৈরি করে সে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও সার্টিফিকেটের তথ্য দেয়া হয়। এই চক্রের মূল হোতা শামসুজ্জামানকে সম্প্রতি আটক করে পুলিশ। শিক্ষকরা বলছেন, এই ঘটনায় যেসব শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে পাশ করে গেছেন তাদেরকে পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। তাই দ্রুত এদের চিহ্নিত করা হোক। মিডল ইস্ট সহ যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে একটা ইম্প্যাক্ট পড়ছে যে আসলে এই সনদগুলো যেগুলো নিয়ে নিচ্ছি এইগুলার আসলে মানে জাল কিনা তারাও একটা সন্দেহ করছে। এতে আমাদের ছাত্র এবং বর্তমান যারা যাবে তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড বলছে, সনদের সফটওয়্যারের পাসওয়ার্ড সহ যাবতীয় ডকুমেন্টস ছিল AKM শামসুজ্জামানের কাছে। সেই সফটওয়্যারটি উদ্ধার করা হয়েছে। এখন শুরু হবে সনদগুলো চিহ্নিত করার কাজ। আমরা এই 5,000-এর মধ্যে সীমিত থাকবো না। আমরা আমাদের সবগুলো কোর্সের সাইবার ফরেন্সিক অডিট করাবো আমাদের পুরো সার্ভারটাকেই, এবং সবগুলো কোর্স থেকে আমরা চেক করে দেখব যে অন্য জায়গায় অ্যানোমালিজ আছে কিনা। এসএসসির ফল প্রকাশের পর কারিগরি বোর্ডের বেশিরভাগ পদে রদবদল আনা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত বড় একজন জালিয়াতকে ধরতে পেরেছে এবং তার সাথে কারিগরি শিক্ষা বোর্ডের আরও অনেক কর্মকর্তা কিংবা কর্মচারী কিংবা বাইরের অনেকে জড়িত আছেন। এদের সকলের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে যদি আমরা রিপোর্ট পাই তাহলে পর্যায়ক্রমে এদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও বেশিরভাগই তৈরি হচ্ছে না দক্ষ জনবল। সময় উপযোগী কারিকুলাম না থাকা, অদক্ষ শিক্ষক, প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে কাজে আসছে না কোটি টাকার টিটিসিগুলো। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সব উপজেলায় টিটিসি না করে বিদ্যমানগুলোর মানোন্নয়ন করছে সরকার। জনবল সংকট আর 1 দশকের পুরনো যন্ত্র দিয়ে চলছে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 36 শিক্ষকের বিপরীতে আছেন 27 জন। এ পর্যন্ত 1,500 প্রশিক্ষণ নিলেও অনেকেরই হয়নি কর্মসংস্থান। শিক্ষক সংকটে জামালপুর টিটিসি 16 বছরেও আধুনিক যন্ত্রপাতি না আসায় প্রশিক্ষণ দিতে সমস্যা হচ্ছে শিক্ষকদের। ফেনীর কাশিমপুরে 2022 সালে নির্মিত টিটিসির 140 জনের ডরমিটরিতে কেউই থাকেন না। বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে ক্লাস। এমন চিত্র দেশের 110টি টিটিসির বেশিরভাগই। 2023 সালের সরকারি তথ্য মতে 6 বছরে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ পাননি 70% তরুণ। বিদেশে কর্মরত শ্রমিকদেরও বেশিরভাগই অদক্ষ। অভিবাসন গবেষণা সংস্থা রামরুর গবেষণা বলছে, 2020 সালের পর কাজ না পেয়ে দেশে ফিরেছেন 35% প্রবাসী। আমাদের কর্মী আমরা ধরেই নিচ্ছি যে লেবার বেশি যায় জন্য তার দক্ষতার দরকার নাই, ব্যাপারটা একেবারেই তা না। তার মানে তারা তাদের ভাষা জ্ঞান থাকতে হবে, তাদের অন্য যে স্কিল থাকতেই হবে যে কাজটা করবে। সেখানে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারি করে একজন ওয়ার্কার যে সম্মান পাওয়ার কথা, সেখানে আমি মনে করি ওয়ার্কাররাও সাফারিং করে।
জনশক্তি রপ্তানিকারকরা বলছেন টিটিসিগুলোর প্রশিক্ষণ সময়োপযোগী নয়। আমরা মনে করি না যে এটা আপ টু দ্য লেভেল, কারণ দক্ষতা তো একটা চলমান প্রক্রিয়া। 3 মাসের প্রশিক্ষণ দিয়ে বা 6 মাসের প্রশিক্ষণ দিয়ে সে সনদধারী হতে পারে, সে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হয় না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান টিটিসিগুলোর আধুনিকায়নে জোর তৎপরতা চলছে। বিশ্বে এখন কম্পিউটার এখন আপগ্রেড হচ্ছে, এখন যদি আমরা মান্দাতা আমলের কম্পিউটার দিয়ে ট্রেনিং দেওয়া হয় তাহলে তো চলবে না। 104টা আমরা এর চেয়ে আরও কম দিই 8টি বিভাগীয় শহরের যে টিটিসিগুলো আছে এগুলাকে ভালোভাবে ঢেলে সাজাবো। 55টি ট্রেডে প্রশিক্ষণের জন্য নতুন করে অনুমোদন পেয়েছে আরও 50টি টিটিসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাস পর পর আনসার সদস্যদের বদলি এবং অন্যায় করলে সাজা দিয়েও শৃঙ্খলা ফেরানো যায়নি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সেবার মান খানিকটা বাড়লেও বন্ধ হয়নি যাত্রী হয়রানি। তবে অভিযোগের বিপরীতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে হয়রানি বন্ধে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। লাগেজ টানাটানি, নিরাপত্তা কর্মীদের টাকা দাবি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এসব নিয়ে নালিশ দেওয়ার সুযোগও পান না অনেক যাত্রী। সেবার মান উন্নয়ন ও বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি নিয়ে আয়োজিত গণশুনানির দিনে এসব অভিযোগ তুলে ধরেন যাত্রীরা। যারা যাত্রী তাদের জন্য সাথে দেখা করতে চায়, হয়তো অনেক সময় ঢুকতে দেয় না, হয়তো হাতের ভিতর কিছু দিলে হয়তো ঢুকতে দেন, নাই তো ঢুকতে দেয় না। 10 টাকা দেন, আমার একটা ডলার দেন, আমার একটা দেড়হাম দেন, এই ছোটো ছোটো বিষয়গুলো একটু লজ্জা লাগে নিজের থেকে। ফ্যামিলি আসছে, ভুতুরে আসতে দেয় নাই, বা 10 টাকা দিলে 20 টাকা দিলে এরকম আসতে দেয়, মানে বিভিন্ন রকম আর কি। বিমানবন্দরের কর্মকর্তারা জানান 6 মাস পর পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারদের বদলি করা হয়। এছাড়া অভিযোগ ও পরামর্শ জানাতে চালু করা হচ্ছে হেল্প ডেস্ক। আমাদের যাত্রী হিসাবে আমাদেরও একটু অসচেতনতা রয়েছে। যেহেতু আমি এখন সিসি ক্যামেরা ফলো করি, আই হ্যাভ ফাউন্ড ফিউ পিপল অফ চিরগম যারা দু হাতে টাকা ছেড়া। আমি আপনাকে প্রমাণ দিতে পারবো যে আসার পরই সব দেখলাম মৌচাকের মধ্যে, কারণ আমাদের তো ওই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে 1 বছরে যাতায়াত করেছে 16 লাখ যাত্রী। রাজস্ব আদায় হয়েছে 225 কোটি টাকা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পঞ্চগড়ের ক্ষয়খাটপাড়া সীমান্তে গুলিতে নিহত 2 বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে মরদেহ ভারতের ফাঁসিদেওয়া থানা পুলিশ বাংলাদেশের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিহত 2 যুবকের মরদেহ গ্রহণ করেছেন তারা। এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তা সহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ 2টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন ওই 2 যুবক। ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে মঙ্গলহাটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকায়। রাজধানীতে আনার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিখোঁজের 2 দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের জাহাজ জয় ওই নাবিকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত নাবিকের নাম মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ বীর মোহন। তিনি এমটিটি সাপানগারে কর্মরত ছিলেন। জানা যায় বুধবার সকাল 8:15টার দিকে জাহাজের ডেকের উপর কাজ করছিলেন। অসাবধানতাবশত সাগরে পড়ে নিখোঁজ হন তিনি। এ সময় সাগর উত্তাল থাকায় অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার বিকেলে নিহত নাবিকের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দেশে ক্যান্সার আক্রান্তদের 2/3 মারা যান দেরিতে শনাক্তের কারণে। একই কারণে চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব হয়ে যায় পুরো পরিবার। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে 80% রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজধানীতে ক্যান্সার সম্মেলনে এসব তথ্য উঠে আসে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন হয় সমাজভিত্তিক ক্যান্সার সম্মেলন। সারা দেশ থেকে যোগ দেন ক্যান্সার জয়ী মানুষ, রোগী, স্বজন আর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। প্রাণঘাতী রোগ থেকে মুক্ত হওয়া মানুষেরা ভুলতে পারেন না তীব্র শারীরিক যন্ত্রণার কথা। নিজেরা সুস্থ হলেও এখন যুক্ত হয়েছেন অন্যদের সচেতন করার কাজে। মেন্টাল টর্চার হয়েছে আমাদের, সেটা আমি বোঝাতে পারবো না। নিজের কাছের আত্মীয় সেও দূরে যখন যেত তখন মনে হতো সত্যি কি আছে। আমার ক্যান্সার হওয়ার দরকার ছিল, কারণ এটা না হলে আমি জীবনের অনেক কিছু জানতাম না, অনেক অভিজ্ঞতা আমার হতো না। সম্মেলনে আলোচকরা বলেন, স্বাস্থ্য বীমা না থাকায় নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। এর জন্য প্রয়োজন নীতি নির্ধারকদের সুদৃষ্টি। সম্পদ বিক্রি করে আমরা ক্যান্সারে ফাইন্যান্স করতে চাই না। তার মানে আমাদের একটা অর্গানাইজড কিছু থাকার দরকার, যেরকম অর্গানাইজড স্ক্রিনিং সেরকম অর্গানাইজড একটা তহবিল থাকা দরকার। একজন রোগী মারা যাচ্ছে, যে প্যালিয়েটিভ কেয়ারের যে জায়গাটা, এখানে যাদের আত্মীয় স্বজন এই পর্যায়ে থাকে, আপনি কতদিন বাঁচবেন সেটা তো জানেন না। সেখানে আপনি স্পেশালাইজ হাসপাতালে কতদিন রাখবেন? এই জায়গাটা, এই বিছানাটা কম খরচে কিভাবে তৈরি করা যায় আমাদের ভাবতে হবে। সচেতনতার অভাবে বেশিরভাগ মানুষের ক্যান্সার শনাক্ত হয় শেষ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে অনেকেই ফিরতে পারেন স্বাভাবিক জীবনে। যতই বড় বড় হাসপাতাল বানাই, যতই যন্ত্রপাতি কিনি, আমরা এই 17 কোটি মানুষের দেশে প্রতি বছর 1.5 লাখ রোগীর যে নতুন করে আক্রান্ত হচ্ছে, তাদেরকে আমরা চিকিৎসা কিন্তু দিতে পারবো না, যেহেতু শেষ পর্যায়ে আসছে। এই জন্য প্রাথমিক অবস্থা নির্ণয় করা, মানুষকে সচেতন করা। ক্যান্সার নিরাময় সম্ভব নয় এমন ব্যক্তিদের উন্নত সেবার জন্য প্রশিক্ষিত জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন আলোচকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সব সরকারি হাসপাতালের ভেতরে থাকা অবৈধ ক্যান্টিন এবং ফার্মেসি সরানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মইনুল আহসানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের ভেতরে নতুন করে আর ক্যান্টিন বা ফার্মেসি খোলার অনুমোদন দিবে না অধিদপ্তর। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভেতরে 6 বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে অন্তরা ফার্মেসি। এই ফার্মেসির পাশেই 10 বছর ধরে চলছে একটি ক্যান্টিন। একই রকম ব্যবসা চলছে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরেও। সারা দেশে সরকারি হাসপাতাল প্রায় 700, বেশিরভাগেই অবৈধ ফার্মেসি ও ক্যান্টিন রয়েছে। আমাদের কাছে এখনো নির্দেশনা আসে নাই, নির্দেশনা আসলে আমরা সেই মোতাবেক কাজ করব। আমাদের ওরকম কিছু জানিয়েছি কিনা আমি জানি না, কারণ আমরা এখানে সবাই কাজ করি, তো মানে এরকম দায়িত্বশীল কেউ এখন নাই। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এসব ব্যবসা রাতারাতি তুলে দেওয়া সম্ভব নয়, এজন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। হাসপাতালগুলোকে পরিস্থিতি বুঝে অবৈধ ক্যান্টিন ও ফার্মেসি তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ ঔষধ কিন্তু আমরা হাসপাতাল থেকে সরবরাহ করছি, অল্প সংখ্যক ঔষধ কিন্তু আমাদের এখান থেকে কিনতে হয়। সেই ক্ষেত্রে এই ফার্মেসিগুলো আমাদের হাসপাতালে খুব একটা প্রয়োজন নেই। যে খাবার ক্যান্টিনে যারা খেতে আসছেন তারা বেশিরভাগ কিন্তু রোগীর আত্মীয় স্বজন বা দর্শনার্থী, আমাদেরকে বলছি তাদের জন্য। বৈধ ইজারার ফার্মেসি ও ক্যান্টিনের ক্ষেত্রেও কঠোর অধিদপ্তর। যেগুলোর অনুমোদনের মেয়াদ শেষ পর্যায়ে, তাদের মেয়াদ নতুন করে বাড়ানো হবে না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবন্ধীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে 15 বছর আগে ঠাকুরগাঁও সদরে স্থাপন করা হয় একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র। 2016 সালে প্রতিষ্ঠানটি স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত বেতন ভাতা থেকে বঞ্চিত শিক্ষক কর্মচারীরা। এতে প্রতিষ্ঠানটি পরিচালনা দিন দিন কঠিন হয়ে পড়েছে। 2008 সালে ঠাকুরগাঁও সদরের মোলানি চুনিহারি গ্রামে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন আমিরুল ইসলাম নামের এক উদ্যোক্তা। 15 প্রতিবন্ধী শিশু নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 455 জন। 3 উপজেলার 15টি ইউনিয়নের 7 ধরনের প্রতিবন্ধী শিশু এতে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ের তত্ত্বাবধানে 4টি ভাড়া করা অটোরিকশায় শিশুদের বাড়ি থেকে আনা নেওয়া করা হয়। রয়েছে স্বাস্থ্য সেবার সুবিধাও।
শিক্ষা প্রতিষ্ঠানটি 2016 সালে স্বীকৃতি পেলেও আজ পর্যন্ত বেতন ভাতা হয়নি শিক্ষক কর্মচারীদের। এ কারণে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা সরকারিভাবে এখনো পর্যন্ত বেতন ভাতা পাচ্ছি না। আমরা 2020 সালে আবেদন করছি। আমরা ওদের ভবিষ্যৎ ভালো করার জন্য কাজ করে যাচ্ছি। যাতায়াত, স্বাস্থ্যসেবা সহ বিদ্যালয়ের নানামুখী খরচ মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শিশুদের উন্নত সেবা দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন বিদ্যালয়ের পরিচালক। শুধু ভাতা দিয়ে পরিবর্তন করা যাবে না, এদেরকে স্বাবলম্বী করতে গেলে এদেরকে শিক্ষায় আওতায় নিয়ে আসতে হবে, এদেরকে কারিগরি শিক্ষা দিতে হবে, এদেরকে নানামুখী কার্যক্রম এদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে জীবনমান উন্নয়ন করতে হবে। বিদ্যালয়টির প্রশংসা করে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিবন্ধী ছেলেমেয়েদেরকে নিয়ে তারা কাজ করেন এবং নানান রকমের কাজ এখানে আসলে হয়। এটিকে আমরা খুবই সহায়তা করি এবং মনে করি যে এটিকে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা সে লক্ষ্যে কাজ আসলে করেও যাচ্ছি। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বর্তমানে 25 জন শিক্ষক কর্মচারী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডলারের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, অনেক পণ্য আমদানি নির্ভর হয় তা বাজারে সরাসরি প্রভাব ফেলবে। ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। এছাড়া টাকার অবমূল্যায়ন বাড়তে পারে 42% পর্যন্ত বলছেন ব্যবসায়ীরা। ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণের ক্ষেত্রে স্মার্ট সুদহার নির্ধারণ পদ্ধতি বাতিল করে তা বাজার ভিত্তিক করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাল ডাল সহ অনেক ভোগ্যপণ্য আমদানি নির্ভর হওয়ায় বাজারে বাড়বে সংকট। এতদিন যে পণ্য আমদানিতে 100 টাকা লাগত, এখন ডলারের দাম বাড়ায় সেখানে বাড়তি দিতে হবে 60 টাকা 70 পয়সা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ছাড়াতে পারে 40 থেকে 42% পর্যন্ত। আমরা যদি 85 টাকাকে একটা স্থির মূল্য ধরি, পূর্ববর্তী মূল্য ধরি, আর আমাদের মাঝখানে যে রেটটা উঠে গেছিল যে 120/21, আমরা সেই হিসেবে দেখতাম যে আসলে অবমূল্যায়ন হয়েছে 40%-এর কাছাকাছি। এখন যদি এটা 122 থেকে আমরা আশা করতেছি 122 মিনিমাম হবে, 125 সর্বোচ্চ হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা 41-42% হয়ে যাবে। হঠাৎ ডলারের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। শর্ট টার্মে একটা শক আসবে, একটা ধাক্কা খাবো। ধাক্কাটা হচ্ছে ইন্টারেস্ট রেট কিন্তু সবারই বেড়ে যাবে এবং আমাকেও বেশি টাকা দিতে হবে, আপনাদের সবাইকে যারা ধার করেছেন কোনো না কোনো কারণে, সেটা গাড়ির জন্য হোক, বাড়ির জন্য হোক, ব্যবসার জন্য হোক, বেশি টাকা দিতে হবে। তো এটা আমি মনে করি যে এই বর্তমান প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানি আয়ের পাশাপাশি বৈধ পথে প্রবাসী আয়ও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। একক এক্সচেঞ্জ রেট প্রতিষ্ঠা করা হয়, তাহলে ইনফরমাল চ্যানেলে যে রেমিটেন্স আছে সেটা কিন্তু ফরমাল চ্যানেলে আনা যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই মার্কেটটাকে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে বলে আমি মনে করি। এদিকে খোলা বাজারে দেখা গেছে প্রতি ডলার 122 থেকে 125 টাকায় বিনিময় হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিটি স্তরেই অতি মুনাফা লাভের প্রবণতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিসিবি ভবনে ঢাকা বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ভরা মৌসুমেও আলু, পেঁয়াজের দাম বেশি কেন, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সম্প্রতি ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্য দিয়ে একটি চক্র 700 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যা সম্ভব হয়েছে শুধু সচেতনতার অভাবে। ভোক্তার সচেতনতায় পারে অধিকার সংরক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করতে। পাশাপাশি ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। আমাদের প্রতিটা স্তরে প্রতিটা ব্যক্তি যারা এটার সাথে জড়িত, তারা সুযোগ পেলেই তারা এখানে অতি মুনাফার জন্য এই কাজগুলো করছে। এই জায়গাটায় আমরা আমাদের একটি অবস্থান বা একটা ভয়েস রেজ করতে পারি। 11 বছরেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণের প্রকল্পের কাজ। দীর্ঘ এ সময়ে মাত্র 65% কাজ হলেও বাকি কাজ সময় মতো শেষ হওয়া নিয়েও আছে সংশয়। এছাড়া 98 কোটি টাকার প্রকল্প বেড়ে হয়েছে 259 কোটি টাকা পর্যন্ত, যাকে জনগণের অর্থের অপচয় বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা শিপইয়ার্ড সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পায় 2013 সালের 7 মে। কাজ শেষের মেয়াদ ছিল 2015 সালের জুন পর্যন্ত। কয়েক দফায় সময় বাড়িয়ে এখনও তা শেষ হয়নি।
ধীর গতি ও তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ সইছে পথচারীরা। একটু করেই রাস্তার তো কাজ হয় না, এই যে গাড়ির রাস্তার জন্য মনে করেন ডেলি 2-4 বার ভাঙবে। রাস্তা আসলে খুব দুর্ভোগ মানুষের জন্য, গাড়ি টাড়ি নিয়ে আসলে যাওয়ার জন্য খুব কষ্ট হয়। রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, কোনো রাস্তাঘাট ঠিক করতেছে না, আমাকে ব্যবসা বাণিজ্য টোটালি সব বন্ধ। প্রকল্পের মেয়াদ যতবার বেড়েছে তার সাথে বেড়েছে খরচও। এতে জনগণের অর্থের অপচয় হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমি আবার নতুন করে আমি বাজেট দিচ্ছি, আবার নতুন করে পাস করাই হচ্ছে, এতে একটা দীর্ঘসূত্রিতা যেমন তৈরি হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে এবং অতীতের অর্থটা কিভাবে অপচয় হচ্ছে কিংবা কি খরচ হলো তার কিন্তু কোনো জবাব দিতে জায়গাটা আসতেছে না। করোনা মহামারী ও জমি অধিগ্রহণ জটিলতায় কাজের গতি কমেছে, তবে আগামী জুনের মধ্যেই বাকি 35% কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। এটা জুন যে নির্ধারিত টাইম রয়েছে জুন 24-এর মধ্যে এই কাজটা সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাদের, এবং আমরা ঠিকাদারকে সেভাবেই প্রেসার দিয়েছি যাতে এটা টাইমলি কাজটা সম্পন্ন করতে পারেন। 3.25 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 98 কোটি 90 লাখ টাকা। 11 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি 21 লাখ টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, একটি সড়ক প্রশস্ত করতে এত দীর্ঘ সময় লাগার কি ব্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ, আর জুনের মধ্যে কাজ শেষের আশা করা হচ্ছে, এটি বাস্তবসম্মত কিনা? নগরীর প্রবেশদ্বার খ্যাত এই যে খুলনা শিপইয়ার্ড সড়ক, সেই শিপইয়ার্ড সড়কটি 2013 সালে মূলত এই সড়কটি প্রশস্তকরণের কার্যক্রম শুরু হয় এবং 2015 সালে এই সড়কটির যে প্রশস্তকরণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ আর শেষ হয়নি। তারপরে আরো 4 ধাপে কাজের বেড়েছে এবং সর্বশেষ মেয়াদ সময় বাড়িয়ে নেওয়া হয়েছে 2024 সালের জুন মাস পর্যন্ত এটির মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে যে তারা আগামী জুন মাসের মধ্যে এই সড়কের যে এখনো 40% উপরে কাজ বাকি রয়েছে সেই কাজ সম্পন্ন করে তারা যোগ হবে। যদিও এই সড়কটির শুরু থেকে যখন প্রশস্তকরণের কার্যক্রম শুরু হয় তখন প্রথমে জমি নিয়ে একটি জটিলতা তৈরি হয় এবং যার জন্য এই সড়কটি দীর্ঘদিন পড়েছিল। তারপর সেই জমির জটিলতা কেটে যাওয়ার পরে কার্যক্রম শুরু হলেও সেই কাজেও আমরা দেখেছি যে সেটিকে অনেকটা ধীর গতিতে সেই কার্যক্রম চলেছে। এবং আরো একটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগেও এই সড়কটিতে যে ড্রেনেজ নির্মাণের যে প্রকল্পটি ছিল সেই ড্রেনেজ তৈরি করে আবার সেই ড্রেনেজটি ভেঙে দেওয়া হয় জটিলতার কারণে গত বছরে। এবং এইভাবে এই সড়কের মূল যে কার্যক্রম ছিল 98 কোটি টাকার যে কাজ, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে 260 কোটি টাকায়, কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন সড়কটির ঠিক মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছি। এখান থেকে কিছু দূরেই রয়েছে খুলনা শিপইয়ার্ড এবং বেশ কয়েকটি স্কুল সহ প্রায় লক্ষাধিক নগরীর প্রায় 30 এবং 31 নাম্বার ওয়ার্ডের লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে এবং এই সড়ক দিয়েই তারা মূলত আসলে শহরের ভিতরে প্রবেশ করে। এখন সড়কটিতে যে অবস্থা আছে, বর্ষা হলে বা সামান্য বর্ষা হলে কিন্তু এই সড়কের অবস্থা আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করে এবং তখন মানুষ যাতায়াত করতে পারে না। আমরা এখানকার সাধারণ যাত্রীদের সঙ্গে যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই আসলে তারা আশ্বাস পান এবং দেখেন যে কাজ হয়, কিন্তু আসলে এই রাস্তার কাজ শেষ হচ্ছে না এবং প্রতিদিনই ছোটখাটো সড়ক দুর্ঘটনা এখানে আছেই। যেমন মোটরসাইকেলে যেমন স্লিপ করে, পাশাপাশি ইজি বাইকের দুর্ঘটনা সহ নানা ধরনের দুর্ঘটনা রয়েছে এবং আমরা এখানকার যারা পরিবহন চালকরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে একান্ত প্রয়োজন না হলে তারা আসলে এই সড়ক দিয়ে এখন যাতায়াত করতে চান না, কারণ এই সড়কের বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলার কারণে আসলে খানাখন্দ এবং গর্তে পরিণত হয়েছে এবং বর্ষার সময় সেই খানাখন্দে পানি জমে আরো ভোগান্তি বাড়িয়ে দেয় নগরবাসী। এবং নগরবাসী বলছে যে প্রকল্পের মেয়াদ বাড়ে, প্রকল্পের যে মূল্য সেটিও বাড়ে, কিন্তু তারপরও তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কমেনি এবং তারা বলছেন যে এই বছরের মধ্যে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যাতে এই কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। জলমহাল ইজারা নীতির মালার শর্ত ভেঙে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন বিলে সেচ দিয়ে পানি শুকিয়ে মাছ ধরছেন ইজারাদাররা, অথচ প্রশাসন নির্বাক। পানি শুকিয়ে মাছ ধরায় অনেক দেশি মাছ বিলুপ্তির পথে। পরিবেশ কর্মীরা বলছেন শক্ত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে হাওরের জীববৈচিত্র্য। চাতলা বিল হাকালুকি হাওরের 200 বিলের অন্যতম। মৌলভীবাজারের জুড়ি উপজেলার এই বিলে 1 মাস আগে 3 থেকে 4 ফুট পানি থাকলেও বর্তমানে এটি বিরানভূমি। ইজারা নীতিমালার শর্ত ভেঙে সেচ দিয়ে মাছ ধরায় এ অবস্থা।
একইভাবে জুড়ি উপজেলার নাগুয়া বিল, কুলাউড়া উপজেলার মেধা বিল ও কাটোয়া বিল এবং বড়লেখা উপজেলার শিয়ালি ঝগড়ি ও কাত্তিজাউরি বিলে সেচ দিয়ে পানি শুকিয়ে চলছে মাছ ধরা। এতে দেশি মাছ বিলুপ্ত হচ্ছে, হুমকিতে জীববৈচিত্র্য। পোনা মাছ থেকে দরিয়া যত ধরনের মাছ আছে সেচ দিলে এলে তো সব মাছ আপনার দরিয়া নিতে পারে। বিষয়টি লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পরিবেশ কর্মীদের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে বিলে সেচ দিয়ে মাছ ধরছে ইজারাদাররা। প্রশাসনের নাকের ডোগা এগুলা হচ্ছে, এগুলা কিন্তু দেখেও না দেখার বান করতেছে প্রশাসন। এটা আসলে আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য বিরাট একটা হুমকি। যারা ইজারা নিচ্ছে তাদেরকে যে প্রশাসন যেভাবে সেটি দেখভাল করার কথা প্রশাসন সেটি করছে না, প্রশাসনের নাকের ডগায় সেটি করছে। আমরা মনে করি এতে হয়তো প্রশাসনের কোনো ধরনের যুগসুযোগ থাকতে পারে, অথবা প্রশাসন এই শক্তির কাছে মাথা নত করছে। বিল সেচ করে মাছ ধরার কথা স্বীকার করে মৎস্য কর্মকর্তা বলেন, জলমহাল শুকিয়ে মাছ ধরার কোনো নিয়ম নেই। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সেচ দিয়ে মাছ ধরা যাবে না, সেচ বিল শুকিয়ে মাছ ধরা যাবে না। তারপরেও শর্ত লঙ্ঘন হলে তার কাছ থেকে বিল ইজারা বাতিলেরও সুপারিশ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। লিজ বাতিল করা যায়, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলাও করা যায়, কারণ আপনারা জানেন সেচ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। সাজা দেওয়া যায়, লিজ বাতিল করা যায়। আমরা এখনই আইনানুগ ব্যবস্থা নিব। সেচ দিয়ে মাছ ধরা সহ নানা কারণে হাকালুকি হাওরে 107 প্রজাতির মধ্যে 44 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের সংখ্যা দিন দিন বাড়ছে জামালপুরে। পরিবেশ অধিদপ্তর এই গাছ নিষিদ্ধ করলেও তাতে সাড়া নেই তেমন এই জেলায়। ক্ষতির বিষয়ে জেনে বা না জেনে লাভের আশায় অনেকে লাগাচ্ছেন এই গাছ। তবে বন বিভাগ বলছে এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে তারা। ইউক্যালিপটাস গাছের উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। তারপরও জামালপুরের সড়ক, কৃষি জমি সহ বাড়ির আঙিনায় এই গাছ লাগিয়েছেন অনেকেই। চারার সহজলভ্যতা, বাড়তি যত্ন ছাড়াই দ্রুত বৃদ্ধি এবং স্বল্প সময়ে বেশি লাভের কারণে এই গাছ রোপণে ঝুঁকছেন বলে দাবি তাদের। অল্প সময়ে দ্রুত বেড়ে ওঠে এবং কি মোটা হলে এটা অনেক টাকা পাওয়া যায়। গাছগুলোর তোলে কোনো কিছু লাগালে সিনো আর কোনো কিছু হয় না। বেশি পরিমাণে অক্সিজেন এবং পানি শোষণ করে নেয় এই গাছ। এতে মাটি শুষ্ক হওয়ার পাশাপাশি উর্বরতা হারায় ফসলি জমি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা দরকার এবং মনিটরিং করা দরকার। কোনো নার্সারিতে যাতে এই চারা উৎপাদন না করা হয় এবং জনগণ যাতে এই গাছ রোপণ থেকে বিরত থাকে। এই গাছ রোপণ বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। আকাশমণির পার্সেন্টেজও বিদেশি গাছ হিসেবে অনেকটা নিরুৎসাহিত করা হচ্ছে এবং সম্প্রতি আমাদের বর্তমানে বাস্তবায়নাধীন সুফল প্রকল্প নামে একটা প্রকল্প চালু আছে, সেখানেও সংশোধিত আরডিপিতে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর 2008 সালে আইন করে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। শুক্রবার রাতে নগরীর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। কিন ব্রিজ সংলগ্ন এলাকা পরিষ্কারে কাজ করেন তামিম। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে তিনি বলেন, বিগত দিনের তুলনায় বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের অনেক পরিবর্তন হয়েছে। আগামীতে আরও উন্নয়ন হবে। নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও নগরবাসীদের যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তামিম ইকবাল। ছোট একটা কথাই বলবো আপনাদেরকে, যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফালাই দিই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যায়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।